সালে জিতেছিলাম, আমার 700 থেকে 800 বুথের লোক ছিল। টোটাল 1300 বুথ আমার জেলাতে, তো তার মধ্যে 700-800 বুথে আমাদের এজেন্ট এবং লোক ছিল। এই মুহূর্তে 1100-র বেশি বুথে আমাদের লোক এজেন্ট আছে এবং সেখানে বুথ এবং তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে। মানে যে লোকগুলোর কথা বলছি, কোথাও 5 আছে, কোথাও 10 আছে, কোথাও 15 আছে, কোথাও 30ও আছে, তারও বেশি আছে। তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়া লোকের সংখ্যা বলছি। তো আমি যেমন হাড়ির ভাত একটা টিপলেই বোঝা যায় না, সভাপতির জেলায় সভাপতির কেন্দ্রে সব বুথে লোক নেই। মানে আপনার তথ্যই কিন্তু বলছে যে সভাপতির কেন্দ্রে সব বুথে লোক নেই। আপনাকে আমি উল্টো জিজ্ঞেস করছি, মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় এসেছিলেন, কতগুলো বুথের লোক ছিল? 60% বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক ছিল না। ভুল ইনফরমেশন আছে। তার মানে আপনি বলছেন যে জনগণ আপনাদের সাথে আছে? জনগণ শুধু আমাদের সাথে না, সব বুথে লোক থাকবে না তো, সবাই আমাদের ভোটার না তো। আপনারা জানেন, স্পষ্ট করে বলতে গেলে মুসলিমরা আমাদের ভোটার না, ভোট দেয় না তারা আমাদেরকে। তো সেখানে আমরা লোক পাবো না। কোনো মুসলিম বুথে লোক পেয়েছি, কোনো বুথে লোক পাইনি। তাদের ভোট ছাড়াও জিতেছি গতবার, এবারও জিতবো। মানে এই পশ্চিমবঙ্গে 35টা টার্গেট, আপনারা বলছেন যে মুসলিমরা আপনাদের ভোট দেয় না, যেখানে প্রায় 28 থেকে 30% মুসলিম পপুলেশন। আপনি সভাপতি হিসেবে সরাসরি বলছেন যে এই শ্রেণীটা আপনাদের ভোট দেওয়া থেকে বিরত থাকছে। তা সত্ত্বেও আপনারা মনে করছেন যে 35টা আসন বাস্তবসম্মত? অবশ্যই বাস্তবসম্মত। গতবার আমরা 20-22-এর টার্গেট দিয়ে গেছিলেন মাননীয় গৃহমন্ত্রী। আমরা 18টাতে জিতেছিলাম, 2টো কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। একটা আরামবাগ 1500-এরও কম ভোটে, আর একটা হচ্ছে আপনার দক্ষিণ মালদা। এবার তো উল্টো, এবার কিছু মুসলিম বরঞ্চ ভোট দেবে আমাদেরকে। তারা বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় গতবার দেয়নি, একদমই দেয়নি। 1%-এর কাছাকাছি মুসলিম পপুলেশন তারা আমাদেরকে ভোট দিয়েছিলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যে কথা বলেছিলেন, সিএ এনআরসি কে যুক্ত করে মিথ্যে কথা প্রচার করা হয়েছিল, তো স্বাভাবিকভাবে মুসলিমরা আইডেন্টিটিটা নিচ্ছেন না কেন যে সারা বাংলাবাসী আপনাদের ভোটার? এটা এই প্রচারটা বা এইভাবে আপনারা নিজেদের রিপ্রেজেন্ট করছেন না কেন? না, আমরা তো সারা বাংলাকেই আমাদের ভোটার ভাবছি, কিন্তু যখনই আপনি মুসলিম বলবেন, আমরা তো বঙ্গবাসী বলি, আমরা মুসলিম হিন্দু এরকম বিভেদে পরিচয় দিতে পছন্দ করি না। তারা ভোটার, কিছু লোক ভোট দেয় আপনার, কিছু লোক দেয় না। যারা গরু পাচার করবে, যারা কয়লা পাচার করবে, তারাও তো হিন্দু হতে পারে, ভোট দেয় না। তাদেরকে তো আমি ইনক্লুসিভ করতে পারবো না। তারা ভারত বিরোধী। যারা গরু পাচার করছে, যারা কোনো উগ্রপন্থীকে বাংলাদেশ থেকে এপারে ঢোকাতে সাহায্য করছে, তারাও তো বঙ্গবাসী, তারাও ভোটার, কিন্তু তারা তো ভারত বিরোধী। তাদের ভোট দরকার নেই আমাদের। আপনার সঙ্গে কথা বলা শুরুর 3 মিনিটের মধ্যে একটা জিনিস সুকান্তদা আমার কাছে অত্যন্ত স্পষ্ট হয়ে গেল, যে এবারের আপনাদের ভোটের এজেন্ডাটা আপনারা কিভাবে নামতে চাইছেন। আপনারা একটা দুর্নীতিকে ইস্যু করতে চাইছেন, এবং আরেকটা আপনারা করতে চাইছেন পোলারাইজেশন। এবং আমরা দেখলাম যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, এসে কলকাতায় কালীঘাটের মন্দির গেলেন, আর একটা গুরুদ্বারা গেলেন, গীতা পাঠ হচ্ছে, রাম মন্দিরের উৎসব হচ্ছে। এটা কিন্তু একটা নির্দিষ্ট চিত্র দিচ্ছে যে আপনাদের স্ট্র্যাটেজিটা কি। স্ট্র্যাটেজির বিষয় না, ভারতবর্ষের ঐতিহ্য এটা। গীতা তো ভারতবর্ষের কুরুক্ষেত্রতে এসেছিল না, পৃথিবীর বুকে, আরবে তো আসেনি। তো স্বাভাবিকভাবে ভারতের সংস্কৃতির সাথে যা যুক্ত, বা ভ্যাটিকানও আসেনি, আমি কোন একটা জায়গাকে বলতে চাই না, যা ভারতীয় তাকে তো আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আপনি কিভাবে সেটাকে অস্বীকার করবেন? ভারতবাসী কোট পরতে পারে, টাই পরতে পারে, কিন্তু সেটা ভারতীয় পোশাক তো হতে পারে না। ভারতবাসী পড়তে পারে, অবশ্যই পড়তে পারে, কোনো অসুবিধা। আমরা পাস্তা খাই, আপনিও খান, চাউমিন খাই। চাউমিন যদিও আমাদের অ্যাকচুয়ালি তিবেটিয়ান ফুড, চাইনিজ ফুড বলি বটে, কিন্তু অ্যাকচুয়ালি টিবেটিয়ান ফুড। তো আমি উদাহরণস্বরূপ ধরুন পাস্তা খাই আমরা, তো ইটালির খাবার, কিন্তু ভারতীয় খাবার তো হতে পারে না, খাই তো সবাই আমরা। সেই জন্য ভারতের যে সংস্কৃতি, ভারতের যে চিন্তা ভাবনা, তাকে তো আপনাকে সম্মান করতেই হবে। এর বাইরে তো আপনি যেতে পারেন না। ভারতে যতগুলো পন্থ, ধর্ম বলুন, পন্থ বলুন, যে নামেই ডাকুন না কেন, শিখ একটা পন্থ, সেরকম অন্যান্য জৈন একটা পন্থ, আপনার অন্যান্য বিভিন্ন পন্থ আছে, কিন্তু ভারতবর্ষের একটা আইডেন্টিটি আছে। এগুলো সব মিলেই ভারতবর্ষের আইডেন্টিটি। ভারতবর্ষে সবাই এসে থাকতে পারে, কারণ ভারতবর্ষে এই বহুত্ববাদের যারা ধারক ও বাহক, তাদেরকে কেউ সনাতনী বলে, কেউ হিন্দু বলে। যেখানে হিন্দুর সংখ্যা কম, সেখানে বহুত্ববাদ নেই, এবং এটা এক্সপেরিমেন্টালি প্রুভড। মানে আপনারা 24-এর ভোটটা বাংলায় হিন্দুত্বের নামে কি যাচ্ছেন? লেটস বি ফ্র্যাঙ্ক,
আপনারা কি হিন্দুত্বের নামে বাংলায় 2024-এর ভোটে যাবেন? হিন্দুত্ব আলাদা বিষয়। হিন্দুত্ব একটা আইডিওলজি। সেই আইডিওলজি সময়ের সাথে সাথে তার ভারতবর্ষে তার সংখ্যা, তাতে বিশ্বাস যারা করেন তাদের সংখ্যা বাড়ছে। সময়ের সাথে সাথে সেই মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। ভারতীয় জনতা পার্টি তো মোদিজির নীতিতে বিশ্বাস করে, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস। আমরা সেই নীতিতেই বিশ্বাস করি। মোদিজি গ্যাস দেওয়ার সময় তো ভাবেননি কে আমাকে ভোট দেয়, কে দেয় না, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান। কিন্তু আপনারা তো আপনার প্রথম কথা থেকে আপনি সংখ্যালঘু একটা সম্প্রদায়কে আপনি এক্সক্লুড করে দিলেন, এরা আমাদের ভোট দেয় না। আমি কেন বলছেন? আমি এক্সক্লুড করিনি, আমি বলছি ফ্যাক্ট বলেছি আপনাকে। আমি তো কেন দেয় না তারা আপনাকে? ভাবের ঘরে তারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোকল সেকুলার পার্টি যারা, তাদের যে ওই মিথ্যে স্বপ্ন দেখানো, সেই স্বপ্নতে বিশ্বাস করে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বলেছিলেন সিএ এনআরসি হতে দেব না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছে এনআরসি হতে দেব না। কেন সিএটা বাদ দিলেন? উস্কানি দেওয়া হয়েছিল না। সিএ হলে বলা হয়েছিল সিএ হলে সমস্ত মুসলিমদেরকে নাকি এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। বাস্তবিক কোনো জায়গাই নেই সেটা। যেরকম হিন্দু একজন নাগরিক, শিখ যেরকম একজন নাগরিক, সেরকম মুসলিম একজন নাগরিক। এমনকি কোনো মুসলিম যদি অন্য দেশ থেকে এখানে আসে, সে নাগরিক না হয়, তাকেও সিএ দিয়ে আপনি ভাগাতে পারবেন না। সিএ এর মধ্যে সেই পাওয়ারই নেই। সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব নিয়ে নেওয়ার আইন নয়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে কিছু লোক আবদ্ধ হয়েছে। শিক্ষা নেই, এখনো মাদ্রাসা শিক্ষায় আবদ্ধ। তো আপনি তাদের মধ্যে আনবেন কি করে? শিক্ষা যতক্ষণ না মানুষের মধ্যে পৌঁছে, যতক্ষণ না বিজ্ঞান শিখবে, ততক্ষণ মানুষ তো বিচার করতে পারবে না। মানুষ, হিন্দুরা বিজ্ঞান শিখেছে, জাতিভেদ প্রথাকে অস্বীকার করছে বিজ্ঞান। এই যে ধরুন যে আপনি যেটা বললেন যে মোদির দেশের প্রধানমন্ত্রী যে একাধিক ডেভেলপমেন্ট স্কিমস তারা যখন সেটা অ্যাভেল করছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের পার্টির প্রতি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ট্রাস্ট ডেফিসিট তৈরি হচ্ছে। এটা কি আপনাদের হিন্দু ভোট আপনারা কনসলিডেট করতে চাইছেন এদের বাদ দিয়ে? বাংলার বাস্তবতায় এই 30% এদের বাদ দিয়ে কোনো নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব সুকান্ত দা? অবশ্যই সম্ভব। কেন সম্ভব না? আমরা কাউকে বাদ দিতে চাই না, কিন্তু যদি কেউ আপনাকে ভাবে যে আমি ভোট দেব না, তা আপনি কি করতে পারেন? তার তো গিয়ে আমরা বলতে পারি যে আমাদেরকে ভোট দিন, আমরা এই উন্নয়ন করেছি, এই উন্নয়নের লেখাজোখা দিতে পারি। তার বাইরে তো আমরা কিছু করতে পারি না। আচ্ছা সুকান্ত দা, আরেকটা জায়গায় আসি, সেটা যে 2021-এ আপনারা 38-39% ভোট পেলেন, এর মাঝখানেই হবে। তারপরে যে কটা নির্বাচনী প্ল্যাটফর্ম আমরা দেখলাম, সে পঞ্চায়েত ভোট হোক, সে পুরসভা নির্বাচন হোক, শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর, চন্দননগর, বা 8টা উপনির্বাচন, তাতে কিন্তু বিজেপির পারফরমেন্স 21-এর থেকেও খারাপ ফল। তারপরেও 35, অনেকে বলছেন যে বামন হয়ে চাঁদ ধরার বাসনা। দেখুন, যখন আমাদের মাননীয় গৃহমন্ত্রী 19 সালে 20-22টি সিটের কথা বলেছিলেন, এই লোকেরা, এই বিদ্যান লোকেরা বলেছিলেন যে বামন হয়ে চাঁদ ধরে, এই একই ধরনের কথা বলেছিলেন। গত বছর 18 সালে আমরা যে সিট পেয়েছিলাম পঞ্চায়েতে, প্রায় 5,500 মানে 6,000-এর কাছাকাছি পঞ্চায়েতে সিট পেয়েছিলাম। এবার তার ডবলের সংখ্যা বেশি আমরা পেয়েছি। তাহলে 5,000 বা 6,000 আমি ধরে নিই যদি তর্কের খাতিরে, 6,000 পঞ্চায়েত সদস্যার পরিপ্রেক্ষিতে বিজেপি যদি 18খানা সিট পেতে পারে, তাহলে 11,000 সামথিং বা 12,000, যাই হোক 11,000-ই ধরে নিই আমি, কত পেতে পারে? যদি 5,000 পেয়ে আমরা 18 পেতে পারি, তাহলে 11 পেয়ে আমরা কেন বেশি পাওয়ার স্বপ্ন দেখব না? তাদেরকে বলুন সেই যুক্তিটা দেখাতে। একটা কথা বাংলার রাজনীতিতে দারুণভাবে চালু হয়ে গেছিল 2019-এ, যে বামের ভোট রামে গিয়েছিল, কিন্তু 2021-এর পর থেকে দ্য সো কল্ড বামের ভোট রাম থেকে সরে আসছে। আমরা কিন্তু আবার দেখছি যে সিপিএম রাস্তায় খুব অ্যাক্টিভ হয়ে গেছে, একটা ইনসাফ যাত্রা করলো, এবং পঞ্চায়েত ভোট, পুরসভার ভোট, তাতে কিন্তু লেফটের আপওয়ার্ড মুভমেন্ট ভোটে দেখা যাচ্ছে। খুব সামান্য, আহামরি কিছু না। আমাকেও অনেক সাংবাদিক বলেছিলেন যে পঞ্চায়েত ভোটে আপনারা থার্ড হবেন, সিপিএম সেকেন্ড হবে। সেই সমস্ত সাংবাদিকদের মুখে ঝামা ঘষে বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে প্রধান বিরোধী দল বিজেপি ছাড়া কেউ নেই। বামেরা ইনসাফ যাত্রা কেন আপনি শুধু মনে করছেন? আপনি ব্রিগেডের কথা মনে করুন। 21-এর আগে তো বিরাট ব্রিগেড হয়েছিল, কত লোক, লক্ষ লক্ষ লোক বামেদের ব্রিগেডে এসেছিল, একটা সিটও জোটেনি।
এবারও জুটবে না। বামেরা অবসলিউট, কারণ বামপন্থী আইডিওলজি ভারতবর্ষের চরিত্রের সাথে খাপ খায় না। বামপন্থা ভারতবর্ষের চিন্তাধারার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। আচ্ছা, এই জায়গায় আপনারা বলছেন এই জায়গাটা বামেদের বাম প্রতিবারের মতো এবারের ভোটে 2%, 5% যাই ভোট পাক না কেন, বামেরা খুব রেলেভেন্ট হয়ে যাচ্ছে। আপনারা বলছেন যে তৃণমূলের সাথে বামেদের অ্যাডজাস্টমেন্ট আছে, তৃণমূল বলছে যে বামেদের অ্যাডজাস্টমেন্ট আছে বিজেপির সাথে। এটা যদি একটু খোলসা করেন আমাদের দর্শকদের। দেখুন, ছবি সব কথা বলে। আপনি তো ছবি দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে সীতারাম ইয়েচুরি, এক পাশে রাহুল গান্ধী। আমরা সবাই দেখছি তো, আমরা সেই দিনের জন্য অপেক্ষা করে আছি যেদিন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নমিনেশন দিতে যাবেন, তার এক পাশে সুজন চক্রবর্তী দাঁড়িয়ে থাকবেন, বিমান বসু দাঁড়িয়ে থাকবেন, যাবেন হাঁটতে হাঁটতে, আর এক পাশে অধীর চৌধুরী দাঁড়িয়ে থাকবেন। সেই ঐতিহাসিক চিত্র দেখার জন্য তো আমরা অপেক্ষা করছি। আমরা জানি যে শাসক যখন শক্তিশালী হয় তখন তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এখন ভারতবর্ষের অবস্থা তাই। নরেন্দ্র মোদীকে হারাতে হবে এই উদ্দেশ্য নিয়ে, যাদের কোনো আইডিওলজিক্যাল সিমিলারিটিস নেই, মনের মিল নেই, মতের মিল নেই, তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক হতে চেষ্টা করছে যে মোদীকে হারাতে হবে। মোদীকে না হারালে আমাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস, যে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে আমরা যারা মাঠে ঘাটে ঘুরি, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্স, মানুষের মধ্যে কিন্তু একটা বক্তব্য সুকান্ত দাসে, বিজেপির মুখটাকে, বিজেপির মুখটা সুকান্ত মজুমদার, বিজেপির মুখটা দিলীপ ঘোষ, বিজেপির মুখটা শুভেন্দু অধিকারী, একটা ফেসলেস আইডেন্টিটি কিন্তু বিজেপিকে হন্ট করে বেড়াচ্ছে। বারবার কতবার মোদী আর অমিত শাহর নামে ভোট, মানুষ তো নিজের একটা আপনাপন খুঁজছে। যেমন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় আছে, সিপিএম এর একটা ইডিওলজি আছে, একটা সময় আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্য মুখ ছিল। এই মুখটাকে মোদীর নামে আর কতটা আপনি ওই ডিভিডেন্ডটা কতবার নেবেন আপনারা? এটা কিন্তু একটা ক্রাইসিস পয়েন্ট বলছেন। দেখুন, যাকে আমাদের বিরোধীরা বা যারা অ্যানালাইসিস করেন আপনারা বলছেন, তারা দুর্বল পয়েন্ট বলছেন, উইক পয়েন্ট বলছেন, আমরা সেটাকে পজিটিভ পয়েন্ট বা আমাদের জন্য প্লাস পয়েন্ট মনে করি। নরেন্দ্র মোদীর মতো আমাদের নেতা আছে যাকে বিশ্বের সার্ভেতে 76% জনগণ, আপনিও নিশ্চয়ই দেখেছেন, এটি ইন্টারন্যাশনাল সংস্থা করেছে, এটা তো আমরা বিজেপি করাইনি। 76% জনগণ বলছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা। এরকম নেতা যদি আপনার কাছে থাকে, তিনি মুখ হবেন না, এটাই তো স্বাভাবিক। আমাদের বিরোধীদের কাছে এরকম কোনো নেতৃত্ব নেই। জ্যোতি বসু ছিলেন, কিন্তু জ্যোতি বসু পশ্চিমবঙ্গের বাইরে কিছুদিনের জন্য ভারতবর্ষের প্রেক্ষাপটে একটু নেতৃত্বের জায়গায় পৌঁছেছিলেন, প্রধানমন্ত্রী এসেছিল, কিন্তু অসংগঠিত নেতা বলে যাকে গোটা দেশের, এরকম নেতা বামফ্রন্টের হাতে কোনো ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নেত্রী, পশ্চিমবঙ্গের বাইরে খুব একটা পপুলারিটি নেই, দক্ষিণ ভারতেও নেই, উত্তর ভারতেও অন্যান্য রাজ্যে নেই, চেনে সবাই, কিন্তু নরেন্দ্র মোদী নয়। তো আমাদের সেই প্লাস পয়েন্ট আছে। নরেন্দ্র মোদী আপনাদের একটা উইক পয়েন্টও না কোনো একটা জায়গায়, যে নরেন্দ্র মোদীর নামে আমরা দেখলাম যে লোকসভা ভোটে অ্যাবসলিউটলি 18টা সিট ফ্রম নোওয়্যার। তারপরে দেখলাম যে আপনাদের সেটা ডাউনফলটা এরকম হয়ে গেল, আপনারা যা প্রত্যাশা করেছিলেন একেবারে নিচে চলে এলেন, সামান্য 72-76টা আসন পেলেন। এবং যে মোদীর, আপনার মনে হয় না যে মোদীর যে ব্যাংকেবল, মোদী কি স্টিল নাও বাংলার ভোটে ব্যাংকেবল আপনার মনে হয়? দেখুন, নরেন্দ্র মোদী যেভাবে গোটা ভারতবর্ষকে টেনে নিয়ে যাচ্ছেন না একা, এবং যেভাবে ইন্টারন্যাশনাল প্যারামিটারে যে সমস্ত ইন্টারন্যাশনাল জার্নালসগুলো, যারা ভারতবর্ষের সম্বন্ধে, ভারতবর্ষের অর্থনীতি সম্বন্ধে জীবনে একটা পজিটিভ লাইন লেখেনি, সেই জার্নালগুলো যেভাবে এখন লিখছে, বলছে, নরেন্দ্র মোদী ভারতবর্ষের জন্য আছে, শুধু বিজেপির জন্য না, এবং তিনি ব্যাংকেবল। নরেন্দ্র মোদীর নামে ভোট হবে। আর বাংলাতে আমরা সাময়িক নেতৃত্ব আছে, যাদের কথা বললেন আপনি, সবাই বাংলার নেতৃত্ব। আরো অনেক নেতৃত্ব আছেন আমাদের, রাহুলদা আছেন, শ্রমিক ভট্টাচার্য আছেন, এবং প্রচুর মুখ আছে বিজেপিতে, যাদেরকে বাংলার মানুষ চেনে। তো স্বাভাবিকভাবেই বাংলার বিজেপি ইজ নট আ ফেসলেস অর্গানাইজেশন আপনি বলতে চাই? না, এটা প্রত্যেকেই ফেস। কি ফেস না বলুন তো? প্রত্যেককে বাংলার মানুষ চেনে, বাংলার মানুষ বিশ্বাস করে। কারো বাড়ি থেকে বা কারো বান্ধবীর বাড়ি থেকে এখনো পর্যন্ত টাকা পাওয়া যায়নি, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, আমার বিরুদ্ধেও নেই, এবং প্র্যাকটিক্যালি আমার বিরুদ্ধে কিছু বলতে পারে না তৃণমূল, বলারও জায়গা নেই তাদের। তো স্বাভাবিকভাবে সবাই আমরা, আরো 2-1 জনের বিরুদ্ধে তো বলে আপনার প্যারালালি যারা আছে, না তাদের সম্বন্ধে বলে, সে তো তার উত্তর আমরা দিয়েছি, তারা হিংসেই বলে, গ্রেপস আর সাওয়ার, কিছু বলার নেই, সেই জন্য হিংসেতে তারা বলে। তো
আমাদের সবাই মুখ, আমাদের বিরোধী দলনেতা আছেন শুভেন্দু অধিকারী, তিনি মুখ, আমাদের দিলীপ ঘোষ আছেন, তিনি মুখ, রাজ্যের সংগঠনের প্রধান আমি আছি, আমি মুখ, রাহুল সিনহা অতি পরিচিত মুখ, আরো অনেক নেতৃত্ব আছে যাদের নাম আমি বললাম। অনেকে আগামী দিনে সন্ন্যাসী কি গাজন নষ্ট হচ্ছে? না না, গাজন নষ্ট হবে না। বিজেপি টিম গেমে বিশ্বাস করে, বিজেপি টিম গেমে বিশ্বাস করে। বিজেপি সংগঠন ধীরে ধীরে একজনকে মুখ তৈরি করে, একজনকে সামনে বসায়। যখন আমাদের পার্টির সরকার এখানে গঠন হবে 26 সালে, তখন আমরা ঠিক করবো কাকে আমরা সামনে করে, আমরা মুখ্যমন্ত্রী করে কাকে সামনে করে এগিয়ে নিয়ে যাব। সুকান্ত, আরেকটা পয়েন্টে আসি, যে আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে তৃণমূল খুব পারপাসফুলি একটা প্যারাডাইম শিফট করার চেষ্টা করছে বাংলার রাজনীতির। সেটা যে বিজেপি 2021-এ তারা যেই পথে তারা হেঁটেছিল, যে বিজেপি বাংলা বিরোধী, বাঙালি সত্তার বিরোধী, এটাকে আপনারা কিভাবে কাউন্টার করবেন? এটা কিন্তু আপনাদের ওপর একটা পারসেপশন তৈরি করেছে। দেখুন, সমস্যা হচ্ছে কি বলুন তো, তৃণমূল কংগ্রেস এই যে পারসেপশন তৈরি করার চেষ্টা করেছে এবং তাতে কিছু মানুষ ভুল বুঝেছে। আজকে ভাবতে অবাক লাগে, যাদের সন্ধে হলে মদের বোতল খুলতে হয় তারা বিবেকানন্দকে নিয়ে কথা বলছে। আমি কাউকে ব্যক্তিগত বলতে চাই না, ব্যক্তিগত আক্রমণ পছন্দ করি না, তা আমার মনে হয় যারা সন্ধেবেলা হলে যাদের বোতলের প্রয়োজন হয় তাদের বিবেকানন্দকে নিয়ে বলার অধিকার নেই। বিবেকানন্দের ক্যারেক্টারের সাথে তাদের কোনো কিছু মেলে না। এবং আমি বলছি, আমি সন্ধেবেলা আমাকে বোতল খুলতে হয় না এবং কোনোদিন হবেও না। তো স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে বিবেকানন্দ নিয়ে জ্ঞান নেয়ার ক্ষমতা, যারা বিবেকানন্দ পড়েনি জানেনি তারা বিবেকানন্দ নিয়ে কথা বলছে। যারা চোর 3.5 বছর জেলে ছিল তারা বিবেকানন্দ নিয়ে কথা বলছে। এই উদ্দেশ্যটি শুধুমাত্র পলিটিক্যাল উদ্দেশ্যে এরা এই কাজ করছে। না, আপনি বিবেকানন্দ নিয়ে ঠিক কি বললেন? আপনি বিবেকানন্দ নিয়ে হঠাৎ করে তো বিতর্কের মাঝখানে ঢুকে গেলেন কেন? না না, বিবেকানন্দ নিয়ে আমি কোনো কথাই বলিনি। তৃণমূল কংগ্রেস নো হায়ার একটা বিতর্ক করার চেষ্টা করছে। আমি বলেছি যারা, আমার একদম স্টেটমেন্ট মুখস্থ আছে, আপনি খুলে দেখে নিন তৃণমূল কংগ্রেস যেটাকে শেয়ার করেছে বা টুইট করেছে, কিছু একটা করেছে। যারা বহু বচন, এখন মানে প্রেজেন্ট টেন্স, দুটোর কোনোটাই বিবেকানন্দের সাথে খাপ খায় না। এবার টেন্স আর বহু বচন যদি তৃণমূল নেতারা না বোঝে তাহলে আমাকে বাংলার ক্লাস নিতে হবে এখন পড়ে গিয়ে। সেটা বললে পরে আমি নেবো, কোনো অসুবিধা, মাস্টারমশাই তো, আমি ওদের ক্লাস নিতে পারি। বচন কাকে বলে, টেন্স কাকে বলে, তারা বিবেকানন্দের সাথে জুড়ে দিলেন। আমি তো বললাম যারা এখন, আমি আবার বলছি যারা এখন মানে তৃণমূল কংগ্রেস নেতারা এখন বিবেকানন্দের ওই দুটো লাইন তুলে এনে কথা বলছেন, তারা অল্প বিদ্যা ভয়ঙ্করী। তার আগে পিছনের লাইনগুলো পড়ুন, বিবেকানন্দ কি বলেছেন, পড়েনি তারা জীবনে, আমি বলার পর পড়েছে হয়তো। হ্যাঁ, দেখি তো সুকান্ত মজুমদার বলছে, তাহলে দেখি কি লেখা আছে ওখানে। এবং আমি আবার বলছি, বামফ্রন্টের সময় ইচ্ছে করে ওই দুটো লাইন তুলে এনে পড়ানো হতো, বাদ বাকি লাইনগুলো পড়ানো হতো না। এবং শুধুমাত্র এই বিরোধিতা বা হিন্দু শাস্ত্র সম্পর্কেই করা হতো, অন্য কোনো ধর্মের শাস্ত্র সম্পর্কে বামফ্রন্টের আমলে বইয়ে কোনোদিন আপনি উল্টো কথা বা নেগেটিভ কোনো কথা লেখা দেখাতে পারবেন না। শুধুমাত্র হিন্দু ধর্মকে টার্গেট করা হতো এবং ডেলিভারেটলি টার্গেট করা হতো, এখনো করা হচ্ছে। শহরের 9 জায়গায় ইডির তল্লাশি।
হ্যাঁ, তো আমরা ফিরে যাচ্ছি যে বহুদিন পরে বচন শব্দটা আবার মনে পড়লো আপনার সঙ্গে কথা বলে, বচন অ্যান্ড টেন্স। তৃণমূল যে আমি যেটা বললাম যে বিজেপি বাংলা, বিজেপির সঙ্গে বাংলাটা ঠিক যায় না। বিজেপি এটা হিন্দু একটা এর হার্টল্যান্ড এরকম একটা ব্যাপার আছে, এবং 2021-এ কিন্তু এটা খুব সাকসেসফুলি তৈরি করা হয়েছিল। আপনারা যে মোদি অমিত শাহ আসতেই পারে দেশের যে কোনো জায়গায় প্রচারে, কিন্তু সেখানে আপনারা তাদের উপর ডিপেন্ড করে আছেন। সামগ্রিকভাবে কি আপনাদের যে স্ট্র্যাটেজি থেকে শুরু করে আপনাদের বাইরের থেকে লোক এসে আপনাদের স্ট্র্যাটেজি তৈরি করে, যে আপনি বলতে পারেন বাইরে কোথায়, আমরা তো একটা অংশ দেশের মধ্যেই আছি, কিন্তু যে হোম গ্রোন ইন্ডিজিনিয়াস ব্যাপারটা সেটা কিন্তু সামহাউ বিজেপি পলিটিক্সে বেঙ্গলে মিসিং বলে বিরোধীরা আপনাদের পারসেপশনটা এইভাবে, এবং ইটস এফেক্টিং ইউ। সমস্যা হচ্ছে পারসেপশনটা তৈরি করতে আমাদের বিরোধীরা সক্ষম হয়েছে। যদি বহিরাগত কনসেপ্ট বলতে হয়, বামফ্রন্টের থেকে তো বহিরাগত কনসেপ্ট কিছু নেই। মার্কস কে? পার্ক স্ট্রিটে জন্ম নিয়েছিল মার্কস, না আপনার রাজা রামমোহন স্ট্রিটে জন্ম নিয়েছিল? একদম বিদেশি অ্যালিয়েন থিওরি, সেটাকে নিয়ে বাঙালি 34 বছর মাথায় করে নাচলো। একজন ইহুদির দেয়া থিওরি, তাকে নিয়ে মুসলিমরা লাফালাফি করলো। মুসলিমদের সব থেকে বড় শত্রু তাদের ধর্মগ্রন্থ অনুসারে ইহুদিরা। সেই মার্কস যিনি ইহুদি ছিলেন তার দেয়া তত্ত্ব, যার সাথে ভারতবর্ষের কোনো যোগাযোগ নেই, বাংলার তো কোনো যোগাযোগই নেই। উল্টে বাংলার যে পারসেপশনটা ক্রিয়েট করা হয়েছে, বাংলা ধর্মের অর্থাৎ হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতি অন্যতম পীঠস্থান। কোথায় এত মহাপুরুষ জন্মেছে? বিবেকানন্দ, রামকৃষ্ণ, ওঙ্কারনাথ ঠাকুর, স্বামী প্রণবানন্দ, একের পর এক নাম, মানে কন্টিনিউয়াস, শ্রী চৈতন্য মহাপ্রভু। কিন্তু বিগত দিনে বাংলার যবে থেকে অধঃপতন শুরু হয়েছে, বাংলার মানুষকে, বাংলার ইন্টেলেকচুয়াল থিঙ্ক ট্যাঙ্কে লেফটিজম যবে থেকে থাবা বসিয়েছে, তবে থেকে বাংলার অধঃপতন শুরু হয়েছে। প্রথমে নকশাল আন্দোলন, সেই আন্দোলনে বাংলার ক্রিমি লেয়ার, একটা মেরিটোরিয়াস লেয়ার, এগুলো আমরা অবগত। আমি আপনি যেটা শুরুতে বললেন যে সামহাউ তৃণমূল খুব সাকসেসফুলি আপনাদের নামে একটা পারসেপশন তৈরি করেছে। আপনারা বাংলা বিরোধী বা বাংলা জাতিসত্তার সঙ্গে আপনারা ঠিক সম্পৃক্ত হেন। আপনি নিজেই বললেন যে এই ভাবমূর্তিটা বিজেপি আপনাদের উপর, তৃণমূল আপনাদের উপর চাপাতে পেরেছে। তাহলে ইটস মানে সাকসেসফুল, ইটস অ্যান অ্যাচিভমেন্ট। যে এটাকে আপনারা কিভাবে কাউন্টার করবেন? দেখুন, 34 বছর তো বামফ্রন্ট ছিল ক্ষমতায়, এখন বামফ্রন্টের একটা সিট নেই। বামফ্রন্টের নেতা মন্ত্রীদের দেখে লোকে দেখলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। রাজনীতিতে 5-10 বছর 15 বছর কিচ্ছু না, ইটস লাইক এ বাবলস। এরকম বহু শক্তি এসেছে ভারতবর্ষে, আক্রমণ করেছে, তারা বাবলসের মধ্যে। এই পারসেপশনটাকে আপনারা কিভাবে কাউন্টার করবেন? সুকান্ত মজুমদারের থেকে বড় বাঙালি কি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি? না কুণাল ঘোষ তো প্যান্ট শার্ট পরে, আমি তো তাও প্রায় ছেড়ে দিয়েছি পরা। বাঙালির পায়জামা পাঞ্জাবি ঘুরে বেড়াচ্ছি, প্রাত্যহিক জীবনে ঘুরে বেড়াচ্ছি। তো সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের থেকে বড় বাঙালি ওরা হয়ে গেলে সার্টিফাই কে করবে? বাংলা স্ট্র্যাটেজি আমরা তৈরি করি, ভুল কনসেপশন লোককে দেওয়া হয়েছে যে অমিত শাহজি এসে তার স্ট্র্যাটেজি বলে যাচ্ছে। আমাদের সর্বভারতীয় দল, সর্বভারতীয় নেতারা আমরা আসবে, এবং আমি বলছি বাঙালির অস্তিত্ব নেই ভারতবর্ষের বাইরে। ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষ থেকে যদি বাংলাকে বিচ্ছিন্ন হয়ে যায়, বাঙালির যে ঐতিহ্য, বাংলাদেশে 12 মাসে 13 পার্বণ হয় না, বাংলাদেশে পিঠেপুলি তৈরি হয় না, বাংলাদেশে আলপনা দেয়া হয় না। এই বাস্তবিকতাটা স্বীকার করতে হবে। পশ্চিমবঙ্গ কেন তৈরি হয়েছিল, এই বাস্তবিকতাটা বাঙালিকে স্বীকার করতে হবে, নাহলে আরেকবার উদ্বাস্তু হতে হবে। ধর্মের ভিত্তিতে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। 2 টাকা কেজি চাল খাওয়ার জন্য পশ্চিমবঙ্গে পালিয়ে আসেনি আমার পূর্বপুরুষ। সাইকেল পাবে বলে সবুজ সাথী আসেনি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বপুরুষ ওই জন্য পালিয়ে আসেনি এখানে, পালিয়ে এসেছিল ধর্ম রক্ষা করতে পারবে বলে এই ল্যান্ডে এসে এখানে থাকার জন্য। সেই নয় জমিটা তৈরি হয়েছিল। এই বাস্তবিকতা বাঙালি মাথা নিচু করে বালির মধ্যে মুখ গুজে ভুলে যাওয়ার চেষ্টা করে। আমাদের ওপারে বাগান আছিল, বড় বড় দিঘি আছিল, কিন্তু সেটা মনে আছে, কেন পালিয়ে আসতে হয়েছিল সেটা বাঙালি মনে রাখে না। মনে রাখতে হবে, তবে আপনি বাঁচবেন এখানে, নাহলে আবার পালাতে হবে। এটা আমার ভবিষ্যৎবাণী। মানে আপনি আবার ঘুরে ফিরে সেই জায়গাটায় আসলেন যেখানে শুরু করেছিলেন ইতিহাস। যে আপনি চালের লড়াইয়ের থেকে কিন্তু আপনি মানে ধর্মের লড়াইটাকে কিন্তু আবার সেই বড় হবে। আমি সুকান্ত মজুমদার কাছ থেকে 5 বছর আগে দেখেছিলাম, অ্যাবসলিউটলি ডিফারেন্ট সুকান্ত মজুমদার। আমরা চালের লড়াইও আছি, আমরাই লোককে 5 বছর, আগামী 5 বছর ফ্রিতে রেশন দেব, আমরাই দেব। মমতা বন্দ্যোপাধ্যায় তো এত প্রকল্প যেগুলো রাষ্ট্রসংঘ পর্যন্ত
তার অ্যাপ্লট করছে। আমরা কেন্দ্র সরকার দেখছি একে ভুড়ি ভুড়ি রাজ্য সরকারকে প্রাইজ দিচ্ছে, আর আপনারা বলছেন যে মমতা ব্যানার্জি প্রাইস তো ডেটার উপরে নির্ভর করে। মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রীয় যেখানে এনআরবিসি সম্ভবত, আমি এখন এই মুহূর্তে মনে করতে পারছি না, যেখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড থাকে, এনসিআরবিতে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য দিয়েছেন বাংলাতে বিগত 1 বছরে একটিও রাজনৈতিক হিংসা হয়নি। তার উপর কেন্দ্র সরকারকে তো রাজ্য সরকার দেওয়া তথ্য, ফেডারেল স্ট্রাকচার তো, এতে এনকোয়ারি করে করার জায়গা নেই। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তার সরকার, তার দলের কর্মীরা রাজনৈতিক হিংসাতে পঞ্চায়েত ভোটে মারা যাওয়াতে তাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে, অথচ সেই সরকারই বলছে কোনো রাজনৈতিক হিংসা হয়নি। আচ্ছা সুকান্ত দা, আপনি একটা কথা বলুন তো, আমি একটা ভোটার, আমি এত রাজনীতির লাল নীল হলুদ সবুজ বুঝি না। আমি দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার শাসক দল তারা বলছে যে আমি কেন্দ্রের কাছে 100 টাকা পাই, আমার প্রাপ্য দিচ্ছে না। আর দেখছি আমারই রাজ্যের আরেকটা দল যারা কেন্দ্রের শাসক দলের অংশ, তারা বলছে না 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 না, এদের টাকাটা দিও না। এটা আমি ভোটার হিসেবে তো আমার মনে তো আপনাদের উপর একটা নেতিবাচক, আপনাদেরকে আমি আপনাদের প্রতি আমার দৃষ্টিভঙ্গিটি অন্যরকম হবে যে না, এরা তো রাজ্যের কথা বলছে না, বাংলার কথা বলছে না, বাঙালির কথা বলছে না। আপনি ভোটার, আপনি ভোট দেন পশ্চিমবঙ্গে সরকার তৈরি করার জন্য, কেন্দ্রের দিকে আপনি তাকাবেন কেন? আপনি পশ্চিমবঙ্গ সরকারকে প্রশ্ন করেন, টাকা দিন আমাদের, কে দিচ্ছে না দিচ্ছে না আপনি দেখতে যাবেন কেন? আপনি রাজ্য সরকারের কাছ থেকে টাকা চাইবেন। আপনারা বলছেন টাকাটা রাজ্যকে দিতে না, প্রকাশ্যে বলছেন। অবশ্যই দিতে না বলছি, যখন চুরি হচ্ছে, যারা চুরি করেছে তাদের টাকা দেবেন না, যারা নিজে খেটে কাজ করেছে, যারা গরিব মানুষ তাদের কাছে টাকা পৌঁছে দেবে। টাকা তৃণমূল কংগ্রেসের বান্ধবীদের খাটের তলায় লুকিয়ে রাখার জন্য কেন্দ্রের টাকা নয়, তারা দেবো না টাকা। কেন্দ্র তো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে প্রকল্প চালাচ্ছে। আজকে ভাবতে অবাক লাগে, বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে 50 লক্ষ টাকা ইয়ে হয়ে গেল, তবুও মানুষ ভাববে না, চিন্তা ভাবনা করা উচিত না যে এই টাকা গরিব মানুষের টাকা, গরিব মানুষের রক্ত চুষে এই টাকা এরা চুরি করেছে? মানুষের উচিত কিনা যে এর বিরুদ্ধে লড়াই করা? বিজেপি সেই লড়াইটা করছে। যারা টনক নড়ে না, যারা ভাবে না, তারা স্বার্থান্বেষী, আর স্বার্থান্বেষী মানুষ সবসময় সমাজে ছিল। মানে আপনি কিন্তু আপনার সঙ্গে কথা বলে একটা জিনিস আমি দেখছি যে আপনাদের বিজেপির মধ্যে, মানে কুণাল ঘোষটা যেটা বলছে তার কিছু অংশ কিন্তু আপনারা ভাবিয়ে দিচ্ছেন। আপনাদের মধ্যে কিন্তু একটা ঔদ্ধত্য আছে, যারা আপনাকে সমর্থন করছেন না তাদের আপনি বলছেন স্বার্থান্বেষী। এটা কি রাজনীতি? আমি সমর্থনের কথা বলিনি, কিন্তু আপনি আমার নামে, আপনি যে কথাটা বলছেন সুকান্ত দা এই মুহূর্তে বললেন। হ্যাঁ, আমি বলছি কি, প্রতিবাদ করুন আপনি। না, একজন মন্ত্রী টাকা চুরি করেছেন, আপনি তার প্রতি বিজেপিকে ভোট দিতে হবে না। সে নর্মাল মানুষ, সে দিন আনে দিন খায়, সে সকাল থেকে রাত অব্দি তার স্ট্রাগল করতে চলে যায়, সে প্রতিবাদ করছে। তাকে তো আরো বেশি প্রতিবাদ করতে হবে, কারণ তার সকাল থেকে তাকে এই জন্য তাকে দিন আনে দিন খেয়ে আপনি কনভিন্স করুন, আপনি তাকে প্রতিবাদ করার জন্য আপনি তাকে আইদার ব্যালটে আনুন অথবা মিছিলে আনুন। আপনারাই তো সেই ইয়েটা তৈরি করতে পারছেন না। অবশ্যই আমরা 38-39% ভোট কিভাবে পেলাম যদি তৈরি করতে না পারি? একটা পার্টি উঠতে সময় লাগে, তো কনভিন্স করতে পেরেছি বলে আমরা করেছি না। আমরা গুজরাটে ম্যানুফ্যাকচারিং ইউনিট আনতে পারছি, মোবাইল, সেই সাধারণ মানুষকেও আমরা প্রশ্ন করতে ভাবাতে, সেই জন্য তো আমাদের সংগ্রাম। আমরা পরিষ্কার বলছি যে সাধারণ মানুষ তারা রোজগার কেন পাবে না? গুজরাটে যদি বা উত্তরপ্রদেশে যদি মোবাইল ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে পারে, কেন কলকাতায় হবে না? কেন দুর্গাপুরে হবে না? কেন আসানসোলে হবে না? এই লড়াই তো বাংলার মানুষের জন্য লড়াই, বাংলার মানুষ যাতে চাকরি পায় তার জন্য লড়াই। সুকান্ত মজুমদারের তো চাকরি আছে, সরকারি চাকরি আছে, কিন্তু বাংলার সাধারণ মানুষ কি করবে? যারা খেটে খাওয়া মানুষ তারা কি করবে? তারা কোথায় যাবে? তারা প্রত্যেকে গুজরাটে উঠবে, মহারাষ্ট্রে যাবে, কর্ণাটকাতে যাবে, কেরালে যাবে। এই যে ট্রেনের অ্যাক্সিডেন্ট হলো, মুখ্যমন্ত্রীও গেলেন, আমিও গেলাম, কতজন বাংলার মানুষ কোথায় যাচ্ছিল? ডায়মন্ড হারবারের মুসলিম ছেলে আহত হয়ে পড়ে আছে হসপিটালে, আমি গেছিলাম জায়গাটা উড়িষ্যার, সেখানে তাকে জিজ্ঞেস করলাম, ভাই কোথায় যাচ্ছিল? কেরালে কাজ করতে। মুসলিম ছেলে, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে যেতেন, তাকে ভোট দিয়েছেন নিঘাত। সেই ছেলেটিকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে। ভাগ্য ভালো যে সে মারা যায়নি, কতজন মারা গেছে। বিজেপি রুল স্টেটের থেকে অন্য জায়গায় লোকে কাজ করতে যায়, খুব কম যায়। বিজেপি স্টেট রুল স্টেটে, উত্তরপ্রদেশ থেকে, সুকান্ত দা গুজরাট থেকে আসে না, কিন্তু উত্তরপ্রদেশ থেকে তার বিরাট সংখ্যক মানুষ অন্য জায়গায় কাজ। উত্তরপ্রদেশে তো সবে আমরা পেয়েছি, 10 বছর এখন আমাদের হয়নি। তাহলে তৃণমূলও তো 10 বছর। ধীরে ধীরে আমরা তো ওখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে পেরেছি এই 10 বছরের মধ্যে। তৃণমূল কি খুলেছে আপনি দেখান? একটা বড় ফ্যাক্টরি, বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট। যে কোনো উত্তরপ্রদেশের লোককে জিজ্ঞেস করুন, ল অ্যান্ড অর্ডারে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়েছে আমাদের সরকারের আমলে।
কটা এনকাউন্টার হয়েছে পশ্চিমবঙ্গে? একটাও হয় না। পশ্চিমবঙ্গে অপরাধী নেই? আপনি এনকাউন্টারকে প্রমোট করছেন। অবভিয়াসলি যারা অপরাধী তাদের এনকাউন্টার করা উচিত। এবং আমরা বলছি ভারত বিরোধী যারা আছে তাদের এনকাউন্টারই হবে, দেশ বিরোধিতা করলে এনকাউন্টারই হবে। ইটস আনকনস্টিটিউশনাল ওয়ার্ড সুকান্ত। আনকনস্টিটিউশনাল ওয়ার্ড না। যদি আপনি ভারতবর্ষের সংবিধান সার্বভৌমত্ব কে ভারত বিরোধী, সেই জায়গায় তো আপনার বিভিন্ন অসামাজিক যারা লোকজন আছে তারা ইনভলভ হয়ে যাচ্ছে। যে কে ডিসাইড করবে যে এই লোকটা ভারত বিরোধী কাজ করছে কিনা করেনি? তো আলটিমেটলি তো কোর্ট করবে। হ্যাঁ, অবভিয়াসলি কোর্ট করবে। কিন্তু তার আগে আপনারা বলছেন এনকাউন্টার করে দিতে। তো আপনি যদি গুলি চালান, তো আপনি অপরাধী হয়ে যদি পুলিশের দিকে গুলি চালান, আমাদের সময় পুলিশ টেবিলের নিচে লুকোবে না, এখন লুকোচ্ছে টেবিলের নিচে। কেমন হবে আপনাদের পশ্চিমবঙ্গটা? কেমন হবে আমাদের পশ্চিমবঙ্গটা? শান্তি প্রতিষ্ঠা করার জন্য কুরুক্ষেত্রের প্রয়োজন হয়েছিল। কুরুক্ষেত্র হবে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়। আমাদের পুলিশ মেরুদণ্ড সোজা রাখা পুলিশ হবে। অপরাধীর সাথে, সে যদি বিজেপিও করা অপরাধী হয়, মানে অপরাধ বিজেপি করে কিন্তু তার সাথে অপরাধ করে, পুলিশ তাকে রেয়াত করবে না। পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পুলিশ তার বিরুদ্ধে আইনগতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার সেভাবে ব্যবস্থা নেবে। আমাদের সময় পুলিশ টেবিলের নিচে লুকোবে না। অপরাধ মুক্ত পশ্চিমবঙ্গ। অপরাধ মুক্ত পশ্চিমবঙ্গ হবে। নারী পাচারে আমরা এখন প্রথম। সেখান থেকে পশ্চিমবঙ্গকে নিয়ে এসে আমাদেরকে শিল্পোন্নত পশ্চিমবঙ্গে পরিণত করতে হবে। সিঙ্গেল উইন্ডো অ্যাপ্রোচ হবে আমাদের শিল্পের জন্য। এবং আমি বলবো আমাদের মুখ্যমন্ত্রী যখন তিনি সিলেক্টেড হবে, তাকে আমরা অনুরোধ করব যে আপনি টিম তৈরি করে গুজরাটে পাঠাবেন, কিভাবে শিল্পায়ন হয় তা স্টাডি করে আসার জন্য। এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে স্টাডি করে আসার পর এখানে শিল্পোদ্যোগ করার জন্য, শিল্প উন্নয়ন করার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা সিঙ্গেল উইন্ডো অ্যাপ্রোচ থেকে শুরু করে সমস্ত কিছু করব। সুকান্ত, আমি খুব শেষ মুহূর্তে চলে এসেছি। আপনি জানি আপনার প্রচন্ড ব্যস্ততা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জায়গায় বারবার রাজনৈতিকভাবে বান মারছেন। আপনারা আপনাদের দলের বিভিন্ন নেতারা বলছেন যে ইডি সিবিআই, এবার আপনারা নাম করে বলে দিচ্ছেন। তাতে আরো প্রমাণ হচ্ছে মানুষের মধ্যে ধারণা যে বাবা ইডি সিবিআই কি এদের বুদ্ধি গায় নাকি। এই আরেকটা জিনিস যেটা কিন্তু আপনাদের পলিটিক্যালি আপনাদের ইমেজকে, মানুন না মানুন, আপনাদের ইমেজকে দারুণভাবে ধাক্কা দিচ্ছে। দেখুন, কে কার নাম বললো বা কি বিষয় বললো তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বাংলায় গরু পাচার হয়েছে কি হয়নি, কয়লা পাচার হয়েছে কি হয়নি, গাড়িতে করে টাকা কালীঘাটে এসেছে কি আসেনি, এই টাকাগুলো কি কার টাকা? নিশ্চয়ই যাদের কাছে গেছে তাদের টাকা না, বাংলার মানুষের টাকা। ট্যাক্স বাংলার কোষাগারে এই ট্যাক্স জমা হওয়া উচিত ছিল। বাংলার সাধারণ মানুষকে তো ফাঁকি দিয়েছে। যারা বাংলার সাধারণ মানুষকে ফাঁকি দিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত। ইডি সিবিআই এর পারফরমেন্স আপনারা খুশি? খুশি অখুশির বিষয় নেই, তো কোর্ট ভাববে। না, আপনি একজন রাজনীতির লোক, আপনি একজন এমপি, আপনি একজন শিক্ষক, আপনি একজন ভারতের নাগরিক, আপনি একজন বাংলার নাগরিক, আপনি ট্যাক্স পেয়ার্স মানি এইভাবে পার্সোনাল ইউজে চলে গেছে। তা সত্ত্বেও আপনি মনে করেন যে গত 5-6 বছর ধরে ইডি সিবিআই যে ইস্যুগুলো ধরলেন তাতে আপনি তার পারফরমেন্সে খুশি? 10-এ কত দেবেন? অনেকটাই কাজ করেছে তারা। আমি কোনো মার্কিং এ যেতে চাই, কারণ আমি ওই ধরনের কোনো এজেন্সি নই, আমার সেই এখতিয়ার নেই তাদেরকে নাম্বার দেওয়া। না, আপনি কত তাদের পারফরমেন্সে কতটা খুশি? না, আমি সেই ধরনের কোনো রেটিং এ বিশ্বাসই করি না। কোর্টের নিগরানিতে চলছে, কোর্ট বলবে তারা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে। যদি দেখা যায় তারা উপযুক্ত কাজ করেনি, কোর্ট তাদেরকে ভর্ৎসনা করবে। কোর্ট যখন কোর্টের নির্দেশে কাজ হচ্ছে তখন আপনাদের নেতারা কিভাবে বলছেন যে রামবাবু জেলে যাবেন, শ্যামবাবু জেলে যাবেন, যদুবাবু জেলে যাবেন? আমরা তো সবার নাম বলছি। টমবাবু জেলে যাবেন। না, আপনারা শুধু একজনের নাম দেখতে পাচ্ছেন। মানে আমি ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি সেরকম হয়ে যাচ্ছে। আমরা তো সবার নাম বলছি। তৃণমূলের নেতা মাত্রই চোর, এমন কোন নেতা নেই যে চুরি করেনি। আপনাকে যদি চোখ বেঁধে দিই, তৃণমূল নেতাদেরকে দাঁড় করিয়ে দিই, যার গায়ে আপনি ঢিল মারবেন সেই চোর। তো সবার নামই আমরা বলছি বিভিন্ন জেলায় গিয়ে। আপনারা ওই একজনকে টার্গেট করছেন, একজনের নামটা বলছেন। প্রত্যেক জেলাতে তৃণমূলের চোর নেতারা আছে। তাদের 2011-র 5-10 বছর আগের সম্পত্তি আর বর্তমান সম্পত্তি নিয়ে একটু আপনার প্রতিবেদন তৈরি করুন না, তাহলে বুঝতে পারবেন কোন কোন নেতা তৃণমূল কংগ্রেসের কি করেছে। এতে এখন তো আরো গুণধর নেতা দেখতে পাওয়া যাচ্ছে। কেউ শুধু টাকা চুরি করে শান্ত হয়নি, কারো বউ চুরি করে নিয়ে দার্জিলিং চলে গেছে। টাকা চুরি করেছে, বউ চুরি করেছে। তো এ তো বিশ্ব রেকর্ড। সুকান্ত, আমার লাস্ট প্রশ্ন যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, আর 4 মাস মোদি কার্ড ব্যবহার করে আপনারা কি টেস্ট পরীক্ষায় যে 10 নাম্বার পেয়েছিলেন, টেস্ট পরীক্ষা 10 বলছি কারণ আমি 21-এর পর থেকে 8টা উপনির্বাচনে হেরেছেন, পঞ্চায়েতে ভালো ফল করেননি,
পুরসভায় ভালো ফর্ম করে, ফরগেট অ্যাবাউট দ্য কারচুপি টারচুপি অ্যাসপেক্ট রেখে আমি বলছি, 2 থেকে 35 এই মানে 10 পেয়েছিলেন, এবার আপনি 35 টার্গেট করছেন, মানে প্রায় অলমোস্ট মোটকে মোট। এটা মনে হচ্ছে না যে ভারতের ওয়ার্ল্ড কাপে, ফুটবল ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে পৌঁছানোর টার্গেটের মতো একটা অলিক স্বপ্ন? দেখুন, স্বপ্ন তো দেখতেই হবে, স্বপ্ন না দেখলে আপনি সেই স্বপ্নের পেছনে দৌড়বেন কি করে? তো যখন আমরা 18, 20, 22-এর স্বপ্ন দেখেছিলাম, 18 পেয়েছিলাম 20, 22-এর স্বপ্ন দেখে, তখন লোকে অলিক বলেছিল। আমিও তখন রাজনীতি থেকে একটু দূরে থাকতাম বা অন্য সংগঠনে কাজ করতাম, আমিও ভাবিনি 18টা সিট পাওয়া যাবে। বিজেপি মানুষের উপর বিশ্বাস রাখে এবং এই মুহূর্তে মানুষের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় তো দুটো চয়েস রেখে দিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে, হয় নরেন্দ্র মোদী না হয় মল্লিকার্জুন খড়গে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই দুজনের মধ্যে কেউ একজন প্রধানমন্ত্রী হতে পারেন, কারণ নরেন্দ্র মোদী বিজেপির পদপ্রার্থী, প্রধানমন্ত্রী পদপ্রার্থী, আর ওনাদের পদপ্রার্থী হচ্ছে আপনার মল্লিকার্জুন খড়গে। তাহলে বাংলার মানুষকে আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আপনি দুটোর মধ্যে একটাকে চুজ করুন। যদি মনে হয় আপনাদের নরেন্দ্র মোদী দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে মল্লিকার্জুন খড়গের থেকে, যেটা আমরা মনে করি, আপনার নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ান। আর যদি মনে হয় যে না, নরেন্দ্র মোদীর থেকেও মল্লিকার্জুন খড়গে ভালো কাজ করতে পারবে, তাহলে মল্লিকার্জুন খড়গেকে ভোট দিন। কিন্তু আমার বিশ্বাস বাংলার মানুষ, এবং আমি বলবো যেটা আমি আগেও বলেছিলাম, আবার রিপিট করছি, 19 আমাদের সংখ্যালঘুরা খুব একটা ভোট দেয়নি, এবার সংখ্যালঘুরাও বিজেপিকে ভোট দেবে। তারা বুঝতে পারছে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে, সংখ্যালঘুর জায়গায় সংখ্যাগুরু হিসেবে ব্যবহার করা হয়েছে, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, মানুষ হিসেবে তাদের সাথে সংখ্যা ঘুঘু হিসেবে ব্যবহার করা হয়েছে। কেউ তাদেরকে মানুষ হিসেবে ভাবেনি, শুধু ভোট ব্যাংক। তাদেরকে ধর্মের সুশ্রুতি দাও, ভুল কথা বোঝাও, তাদের ধর্মের প্রতি 2-4টে ভালো কথা বলে অ্যাটাক করাও, বলো যে এরা এই করেছে, তুমি তাদেরকে ভোট নাও। জান তো কি অবস্থা, কতজন ডাক্তার আছে, কতজন ইঞ্জিনিয়ার, কতজন জাজ আছে মুসলিম সমাজে। 70 বছর 75 বছর তো সেকুলাররা শাসন করেছে পশ্চিমবঙ্গে, বামপন্থীরা শাসন করেছে, সেকুলার শিরোমণি যাকে বলে। কেন এরকম বাজে রিপোর্ট এলো? সংখ্যালঘুদের এডুকেশন, সংখ্যালঘুদের স্বাস্থ্য, সংখ্যালঘুদের জনসংখ্যা, কোন রকম ইয়ে নেই। জেলে সব থেকে বেশি তারা, মারছে তারা, মরছে তারা। পঞ্চায়েত ভোট হয়েছে, হিসেব লাগে না কতজন মারা গেছে, তার মধ্যে কতজন সংখ্যালঘু। হিসেব মতো তো পশ্চিমবঙ্গে 10 জন মারা গেলে 7 জন হিন্দুর মারা যাওয়ার কথা, 3 জন মুসলিমের মারা যাওয়ার কথা, পার্টিসিপেশন যদি সেই অনুসারে হয়। মারা গেছে সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষ, কেন মারা গেল? এই প্রশ্নগুলো করা দরকার এবং সেই জন্য শিক্ষা প্রয়োজন। সংখ্যালঘুদের শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নের কথা কেউ ভাবেনি, নরেন্দ্র মোদী ভাবছে। কিন্তু আমি সেই মানে এই জায়গাটা আমার ঠিক না, মানে সুকান্ত দা, মানে পরের বছর, মানে পরের কয়েক মাস পরে যখন অমিত শাহ আসবেন, তখন দৃশ্যকল্পে কি এরকম একটা দেখতে পারবো যে উনি নাখোদা মসজিদে যাচ্ছেন, সঙ্গে সুকান্ত মজুমদার, অন্যান্য বিজেপি নেতৃত্ব, যেভাবে আমরা দেখলাম কালীঘাট মন্দিরে গেলেন। মানে আমরা বাংলার চিত্র বলতে, ভারতের সেকুলার চিত্র বলে এটা বুঝি। ভারতের সেকুলারিজমের এরকম একটা অদ্ভুত কিম্ভূত কিমাকার ছবি তৈরি করা আছে। আগেও আমরা দেখেছি রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টি হতো, দুর্গাপুজোর পার্টি হতো না। এটা সেকুলারিজম না, এটা সিউডো সেকুলারিজম। সিউডো সেকুলারিজম আমরা বিশ্বাস করি না, আমরা প্রকৃত সেকুলারিজমে বিশ্বাস করি। সর্বমত সমভাব, অ্যাপিজমেন্ট অব নান, অ্যাপিজমেন্ট অব নান, কারো তুষ্টিকরণ নয়, সবার সন্তুষ্টিকরণ। কারুর